জয় ভীম আসলে এক অদম্য সংগ্রামের গল্প, যেখানে গরিব অসহায় মানুষদের উপর চাপিয়ে দেওয়া হয় মিথ্যা বোঝা, কিন্তু সত্য আর ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত অন্ধকার ভেঙে ন্যায়ের আলো জ্বালায়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই মুভিতে দেখানো হয় অন্যায় যত বড়ই হোক না কেন, ন্যায় বিচারের আগুন তাকে শেষমেশ ভস্ম করে দেয়। সাহস থাকলে, সত্যের পাশে দাঁড়ালে ন্যায়কে কোনো শক্তিই থামাতে পারে না। 1995 সালের একটি সত্য ঘটনা। জেল থেকে কয়েদিরা যখন ছাড়া পায়, তখন সেখানে উপস্থিত থাকতো কিছু পুলিশ অফিসার, যাদের কাছে কিছু কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। অপরাধীকে তারা ধরতে পারছে না, তাতে করে তাদের উপর মহল থেকে চাপ আসে বা কারোর প্রমোশন আটকে আছে, এমন সব পুলিশ অফিসার। এবার ব্যাপারটা হলো, যখন কয়েদিরা জেল থেকে মুক্তি পায়, তখন সেই সব পুলিশ অফিসার জেলের বাইরে দাঁড়িয়ে থাকতো। তাদের মধ্যে থেকে গরিব, অসহায় ও নিচু জাতের মুক্তি হয়ে যাওয়া কয়েদিদেরকে জেলার অফিসারকে ঘুষ দিয়ে তাদেরকে আবার সেখান থেকে ধরে নিয়ে যেত ও তাদের সেই সব পেন্ডিং কেসগুলো ওই সব নিরীহ, অসহায়, নিচু জাতের লোকেদের ওপর মিথ্যে কেস চাপিয়ে দিত ও তারা সুবিধা ভোগ করত। তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রামে, যেখানে গরিব, অসহায় সাপুড়েরা বা নিচু জাতের মানুষ বসবাস করত, সেই গ্রামের এক মোড়লের বাড়ি তার স্ত্রী আলমারিতে সাজানো গোছানো করছিল। এমন সময় ওই মোড়লের স্ত্রী একটি সাপ দেখতে পায়। তখন গ্রামের মোড়ল ওই গ্রামে বসবাসকারী রাজা কন্নুকে ডেকে পাঠায়। রাজা কন্নু সাপ ধরতে খুব পারদর্শী ছিল। রাজা কন্নু সেখানে যায় ও সাপটি উদ্ধার করে। কিছুদিন পর রাজা কন্নু গ্রামের বাইরে বেশ অনেকটাই দূরে এক ইট ভাটাতে কাজ করতে যায়, কারণ সে একটি সন্তানের বাবা হতে চলেছে। টাকা পয়সার দরকার, তাই সে বাড়ি ছেড়ে গ্রামের আরও কয়েকজন মিলে সেই ইট ভাটাতে কাজ করতে চলে যায়। এর মধ্যে গ্রামের সেই মোড়লের বাড়িতে গয়না চুরি হয়। গ্রামের মোড়ল রাজা কান্নুকে সন্দেহ করে ও পুলিশকে সে কথাও বলে। পুলিশকে মোড়ল চাপ দেয় চোরকে ধরার জন্য। তারপর পুলিশ গ্রামের মোড়লের চাপে রাজা কান্নুর গ্রামে যায়। তারপর পুলিশ কোনো কারণ বা প্রমাণ ছাড়াই রাজা কান্নুর স্ত্রী সহ আরও বেশ কয়েকজনকে থানায় ধরে নিয়ে আসে। এরপর দেখা যায় প্রধান চরিত্র চান্দুকে। সে তামিলনাড়ুর হাইকোর্টের বাইরে আরও সব উকিলদেরকে নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আন্দোলন করছে। এর মধ্যে ডিআইজি আসে উকিলদের সঙ্গে কথা বলতে। চান্দু হলো এমন একজন উকিল যে সাহসিকতা ও অভিজ্ঞতার সঙ্গে প্রমাণের দ্বারা সত্য ন্যায়ের জন্য লড়াই করে। এই আন্দোলন চলাকালীন চান্দু এক কেস লড়ে, যেখানে একসঙ্গে 7,000 নিরপরাধ কয়েদিকে জামিনে মুক্তি করিয়ে দেয়। তারপর থেকে বেশ সাড়া ফেলে দেয় চান্দু। তারপর একদিন আন্দোলনরত অবস্থায় চান্দুর সঙ্গে দেখা করতে আসে রাজা কান্নুর স্ত্রী সিঙ্গিনী। চান্দুর অফিসে সিঙ্গিনী সব কথা বলতে থাকে চান্দুকে। সেই রাতে সিঙ্গিনী সহ বেশ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে আসে ও তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে। সিঙ্গিনী তখন গর্ভবতী ছিল। তারপর পুলিশ রাজা কান্নুর বোনকে ধরে নিয়ে আসে ও তাকেও প্রচণ্ড মারধর করে। পরদিন রাজা কান্নুর বোন ও দুইজনকে জেলের ভিতরে রেখে সিঙ্গিনীকে জেলের বাইরে বের করে দেয়। তারপর রাজা কান্নু গ্রামে ফিরে আসে, কিন্তু এদিকে এত কিছু ঘটে গেছে সে কিছুই জানে না। রাজা কান্নু গ্রামে ঢুকতেই গ্রামের মোড়লের লোকেরা রাজা কান্নুকে ধরে মারধর করতে শুরু করে। পুলিশ ওসিকে খবর দেয়। পুলিশ সেখানে গেলে রাজা কান্নু কেঁদে কেঁদে পুলিশকে বলে, আমি এসব কিছুই জানি না স্যার, আর আমি এসব কিছুই করিনি। ওসি রাজা কান্নুকে প্রচণ্ডভাবে মারধর করে ও থানায় নিয়ে যায়। সিঙ্গিনী রাজা কান্নুকে দেখে পুলিশের পায়ে ধরে বলতে গেলে ওসি গর্ভবতী সিঙ্গিনীকে লাথি মারে। লকআপে রাজা কান্নুকে ওসি অমানবিকভাবে প্রচণ্ড মারধর করে ও কেটে যাওয়া স্থান লঙ্কা বেটে লাগিয়ে দেয়। এরপর মুসিকুট্টু নামে একজন বলে, স্যার আমাদেরকে ধরে রাখুন, কিন্তু রাজা কান্নুর বোনকে ছেড়ে দিন। একথা শুনে পুলিশ অফিসার লকআপে ঢুকে সবার সামনে রাজা কান্নুর বোনের কাপড় খুলে দেয়। এমন অমানবিক ঘটনা সেদিন রাতে সত্যিই ঘটেছিল বন্ধুরা। এসব কথা সিঙ্গিনী চান্দুর অফিসে বসে চান্দুকে বলতে থাকে। সিঙ্গিনী বলে, পরদিন সে আবার খাবার নিয়ে যায় ও গিয়ে দেখে রাজা কান্নুকে ঝুলিয়ে রেখেছে। অনেক অনুরোধের পর সিঙ্গিনীর আনা খাবার তাদেরকে খেতে দেওয়া হয়। রাজা কান্নুকে দেখে সিঙ্গিনী কান্নায় ভেঙে পড়ে। ওসি তখন সেটা দেখে আবার তাদেরকে লকআপে নিয়ে যায়। সিঙ্গিনী পরে গ্রামের এক মোড়লের কাছে যায় তাদের সাহায্যের জন্য, কিন্তু গ্রামের মোড়ল তাকে তাড়িয়ে দেয়। তারপর রাতে এক পুলিশ সিঙ্গিনীকে এসে বলে রাজা কান্নু পালিয়েছে। সিঙ্গিনী কোনো দিকবিদিক জ্ঞান না পেয়ে থানায় যায়, কিন্তু তাকে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়।
এরপর গ্রামের এক টিচারের সহযোগিতায় ও গ্রামের রাজনৈতিক নেতার সাহায্য নিয়ে এসপির অফিসে যায় সিঙ্গিনী। ওই নেতা এসপিকে বলে, নিখোঁজ হওয়া সব কয়েদিদেরকে দ্রুত খুঁজুন, না হলে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব। তবুও রাজাকান্নু সহ বাকিদের খুঁজে পায় না পুলিশ। গ্রামের ওই নেতা সিঙ্গিনীকে বলে, মাদ্রাজে চান্দু নামে এক উকিল আছে যে কিনা মানবাধিকার কেস লড়ে, ও কোনো ফিস নেয় না। তখন সিঙ্গিনী গ্রামের টিচারের সাথে মাদ্রাজে চান্দুর কাছে যায়। তারপর গ্রামের টিচার চান্দুকে কেস ফাইলটি দেয়। সিঙ্গিনী চান্দুকে কাঁদতে কাঁদতে বলে, রাজাকান্নু কোনো কিছুই জানে না, কিছুই করেনি, পুলিশ তাকে নিরপরাধভাবে সব করেছে, আর কোনো উকিল তাদের এই কেস লড়তে চাইছে না। চান্দু দেখছে রিপোর্টে লেখা আছে 4 জুন 1995 রাত 10টার সময় জেল থেকে পালায়। পুলিশ ও পুলিশ কুকুর মিলে তাদেরকে খোঁজার চেষ্টা করলেও তারা খুঁজে পায় না। চান্দু এবার এই কেস নিয়ে চিন্তা ভাবনা শুরু করে। চান্দু এবার হিবিয়াস কর্পাস নামে একটি বিল দাখিল করে কোর্টে। হিবিয়াস কর্পাস হলো এমন একটি নিয়ম যেখানে বলা হয়েছে বিনা অপরাধে কাউকে ধরে রাখা ও কেস চলাকালীন তাকে কোর্টে হাজির করতে হবে। যেহেতু পুলিশ লকআপ থেকে কয়েকদিন নিখোঁজ হয়ে যায়, হিবিয়াস কর্পাস নিয়ম অনুযায়ী পুলিশকে তাদের খুঁজে কোর্টে পেশ করতে হবে এবং চান্দু এই কেস লড়বে, তাই সিঙ্গিনীকে দিয়ে সই করিয়ে নেয়। গ্রামের টিচার চান্দুকে ধন্যবাদ জানায় এই কেস নেওয়ার জন্য। চান্দু বলে, এটা একটা কঠিন লড়াই, সমাজের ক্ষমতাশালী লোকের বিরুদ্ধে লড়াই। চান্দু সিঙ্গিনীকে একটা কথা বলে, যখন বলবে, যতবার বললে সত্যিটাই বলবে, একমাত্র সত্যিটাই আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবে। এরপর কোর্টে শুনানির দিন আসে। সিঙ্গিনী কোর্টে এসে জর্জকে সব বলে। জর্জ হিবিয়াস কর্পাস আইন অনুযায়ী এই কেসটি মঞ্জুর করে ও 3 দিন পর পরবর্তী শুনানির দিন ধার্য করে। তারপর চান্দু গ্রামের টিচারের সঙ্গে গ্রামে যায়, বেশ কিছু লোকের সঙ্গে কথা বলে, বেশ কিছু নথিও সংগ্রহ করে। পরবর্তী শুনানির দিন আসে। পুলিশ 2 সাক্ষীকে উল্লেখ করেছিল, যারা একজন ডক্টর ও একজন ফার্মেসি লোক। পুলিশের উকিলের দাবি অনুযায়ী কয়েদিরা জেল থেকে পালিয়ে ডক্টরের কাছে যায় ও তারপর ফার্মেসি থেকে ওষুধ নেয়। কিন্তু চান্দু কোর্টকে বলে, থানার পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে ডক্টরখানা ও পশ্চিম দিকে 3 কিলোমিটার দূরে ফার্মেসি। তাদের পক্ষে থানার সামনে দিয়ে একবার এদিক একবার ওদিক যাওয়া সম্ভব না। এটা সম্পূর্ণ পুলিশের সাজানো ও ভিত্তিহীন বলে জর্জের কাছে দাবি করে চান্দু। জর্জ এটা দেখে বিচার বিবেচনার জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করে। কেস পুলিশের বিরুদ্ধে যাচ্ছে, বেগতিক বুঝে ওসি সিঙ্গিনীকে কেস তুলে নেওয়ার জন্য চাপ দেয়। পুলিশ গ্রামের মোড়লকে দিয়ে সিঙ্গিনীকে চাপ দেয় কেস তুলে নেওয়ার জন্য। পুলিশ তাদের পাবলিক প্রসিকিউটর পরিবর্তন করে সিনিয়র পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে। পাবলিক প্রসিকিউটর প্রথমে এক সাক্ষী পেশ করে যে রাজাকান্নুর ভাই যে রাইস মিলে কাজ করত। রাজাকান্নুর সেই ভাই ইরুটপ্পান রাইস মিলের মালিককে ফোন করে বলে তারা ভালো আছে, এটা কোর্টে বলে রাইস মিলে। তারপর চান্দু দিশেহারা হয়ে পড়ে। কিছুটা সময় চেয়ে নেয় কোর্টের কাছ থেকে। কোর্ট সেটা মঞ্জুরও করে। তারপর গ্রামের টিচার চান্দুকে বলে, ইরুটপ্পান ফোন কি করে করবে, সে তো কোনো সংখ্যাই চেনে না। তারপর চান্দু রাইস মিলের সব কল রেকর্ড চেক করতে শুরু করে। তার মধ্যে থেকে একটা ফোন কেরালার এসটিডি বুথ থেকে এসেছিল। চান্দু ও তার সহযোগীরা কেরালার মুনারে ছুটে যায়। সেখানে সেই বুথের মালিককে চান্দু জিজ্ঞাসাবাদ করে। পরবর্তী শুনানির দিন চান্দু সেই এসটিডি বুথের মালিককে কোর্টে পেশ করে। বুথ মালিক বলে, একদিন 3 জন আসে আমার বুথে ফোন করতে, 2 জন পুলিশ অফিসার ও একজন ব্যক্তি ছিল। এসটিডি বুথের মালিক জর্জের সামনে ওই 2 পুলিশ অফিসারকে চিহ্নিত করে। তারপর পুলিশকে জিজ্ঞাসাবাদ করে চান্দু। পুলিশ বলে, এসপির চাপে আমি ওই ফোনটা করেছিলাম। ও সয়ে সব স্বীকার করে। তারপর চান্দু জর্জকে বলে, পুলিশের ওপর আমার কোনো ভরসা নেই, এই ইনভেস্টিগেশন আইজির হাতে দেওয়া হোক। জর্জ চান্দুর কথা মতো আইজি পেরিমল স্বামীকে দায়িত্ব দেয়। এদিকে সিনিয়র পাবলিক প্রসিকিউটর খুব চাপে পড়ে যায়, কারণ এই কেস হেরে গেলে তার সুনাম একদম নষ্ট হয়ে যাবে। তারপর চান্দু আইজি পেরিমল স্বামীর কাছে যায়, কথাবার্তা বলে। আইজি গ্রামের সবার সঙ্গে কথাবার্তা বলে, গ্রামের মোড়লের বাড়িতে যায়। তারপর থানার সব পুলিশকে জিজ্ঞাসাবাদ করে ও সেগুলো রেকর্ড করে রাখে। তারপর আইজিকে চান্দু বলে ওরা রাজাকান্নুকে আর বাকি কয়েদিকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে। তারপর আইজির সাহায্যে গোটা তামিলনাড়ু রাজ্যে পুলিশের কাছে দাখিল হওয়া মৃতদেহ ছবিসহ সংগ্রহ করে ও গ্রামের টিচারকে সেগুলো দেখায়। গ্রামের টিচার সেই ছবিগুলো দেখে রাজাকান্নুর ছবি চিহ্নিত করে।
টিচার দেখে কান্নায় ভেঙে পড়ে। সিঙ্গিনী জানতে পারে রাজাকানু আর বেঁচে নেই। তখন সিঙ্গিনীও কান্নায় ভেঙে পড়ে ও তার আর্তনাদ দেখা যায়। তারপর থানার ওসি গুরুমূর্তি সিনিয়র পাবলিক প্রসিকিউটরকে সব সত্যিটা খুলে বলে। গুরুমূর্তি বলে রাজাকানু লকআপে মারা যায় ও তাকে তামিলনাড়ুর শেষ প্রান্তে গিয়ে ফেলে আসি ও বাকি দুজনকে অন্য এক জায়গায় জেলে পাঠিয়ে দিই। তারা এটাকে পালিয়ে যাওয়া বলে চালিয়ে দেয়। এই শুনে পাবলিক সিনিয়র প্রসিকিউটর বলে তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে বাঁচিয়ে দেবো ঠিক। পাবলিক প্রসিকিউটর চান্দুকে ঘুষ দিয়ে কেসটা ডিসমিস করে দেওয়ার জন্য বলে। চান্দু বলে না, আমি ন্যায়ের পথে থাকবো। এদিকে রাজাকানু গ্রামের নেতা রাজাকানুর মৃত্যুর খবর পেয়ে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। চাপে পড়ে পুলিশ। ডিআইজি পেরিমাল স্বামীকে বলে সিঙ্গিনীকে কিছু টাকা দিয়ে কেসটা তুলে নিতে বলুন, না হলে গোটা পুলিশ জাতি কালিমা লিপ্ত হবে। পেরিমাল স্বামী বলে না, সত্যিটা সামনে। তারপর চান্দু ও পেরিমাল স্বামী মিলে তামিলনাড়ুর সব থানায় ও জেলে খোঁজ চালায়। তারপর এক জেল থেকে ইরুটপ্পানকে ও মুসুকুট্টুকে দেখা যায়। তারপর শুনানির দিন কোর্টে ইরুটপ্পান ও মুসুকুট্টিকে হাজির করে। তারা সব কথা জর্জকে খুলে বলে। লকআপে কিভাবে পুলিশ তাদেরকে অত্যাচার করেছিল। রাজাকানু বলেছিল সে কিছুই জানে না, করেনি, কিন্তু পুলিশ গুরুমূর্তি রাজাকানুর বুকে লাথি মারে, যার ফলে রাজাকানু মারা যায়। তারপর তাদেরকে চোখ বেঁধে অন্য কোথাও নিয়ে যায় পুলিশ। যেখানে রাজাকানুকে ফেলে রেখেছিল গুরুমূর্তি, সেখানে পুলিশের গাড়ির চাকার ছাপ ও গুরুমূর্তির জুতোর ছাপ ফরেন্সিক রিপোর্টে মিলে যায়। এটা চান্দু জর্জকে বলে ও সেটা কোর্টে দাখিল করে। তারপর চান্দু জর্জকে বলে সমস্ত প্রমাণ বিবেচনা করে কোর্ট যেন সাজা দেয়। তারপর জর্জ গুরুমূর্তি ও তার দুই সহকর্মীকে সাসপেন্ড করে ও গ্রেপ্তার করতে আদেশ দেয়। রাজাকানুর স্ত্রীকে একটি ঘর তৈরি করে দিতে ও আদেশ দেয় ও কিছু আর্থিক সাহায্য দিতে আদেশ দেয়। ইরুটপ্পান 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করে। কোর্ট চান্দু ও পেরিমাল স্বামীকে সত্যিটা সামনে আনার জন্য অসংখ্য ধন্যবাদ জানায়। সরকার থেকে সিঙ্গিনীকে 1200 স্কোয়ার ফিটের একটি বাড়ি তৈরি করে দেয়। আমরা দুর্দান্ত এক ন্যায় প্রতিষ্ঠা লড়াই দেখলাম বন্ধুরা। তোমরা অবশ্যই কমেন্ট করো ও মতামত জানিও।